ওই আল্লাহ ৬৭ জন জয়েন করছে শুরুতেই। আসসালামু আলাইকুম সবাইকে এবং আমাদের অ্যাডভান্স প্রবলেম সলভিং ক্লাস কোয়ার্টার 4 এ শুরু হয়ে সাথে লাস্ট ক্লাস। আর এই চ্যাপ্টারেরও লাস্ট ক্লাস, সবগুলো লাস্টের একত্রে সমন্বয়। তো লাস্ট ক্লাস আমরা শুরু করতেছি এবং শুরু করার প্রথমেই বলতেছি যেহেতু নামাজের সময় হয়ে গেছে, আমরা আজকে অ্যাডভান্স প্রবলেম সলভ করব কিছু, কিছু। শুরুতে আমরা ফার্স্টে নামাজের বিরতি নিব। নামাজের বিরতি থেকে এসে আমরা ভালো, ভালো ম্যাথ করব ইনশাআল্লাহ। এবং আরেকটা কথা বলে রাখবো যে এই চ্যাপ্টার থেকে বোর্ডে বা হচ্ছে অ্যাডমিশনেও যা, যা কিছু দরকার তার বেশিরভাগ জিনিস অলরেডি আমরা করে ফেলছি। আজকে যদি আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ নাও করি তাও আমরা অ্যাডমিশনও পাড়ি দিতে পারবো। তাও আপনাকে অ্যাডমিশনে আরো বেশি স্ট্রং করার জন্য, আরো বেশি কেপেবল করে তোলার জন্য সো দ্যাট আপনারা আরো কনফিডেন্ট হন, তাই ভাইয়া কিছু অঙ্ক দেখানোর চেষ্টা করব। আমরা বিগত বছরে বুয়েটে আসা কিছু অঙ্ক-টঙ্ক দেখব। তো নামাজের বিরতি আপনারা সবসময় কমপ্লেইন করেন ভাইয়া কম দিই। এজন্য আজকে একদম মন ভরে নামাজের বিরতি দিব। ৭টা থেকে ৭টা ২৫। নামাজ, নাস্তা যা আছে সব একসাথে খেয়ে ফেলতে সরি নামাজ পড়া, নাস্তা খাওয়া সব একসাথে করে ফেলতে হবে ইনশাআল্লাহ। ওকে।
আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। আশা করি সবাই ক্লাসে চলে আসছেন। বিরতির সময় মোটামুটি শেষ করে আমরা ক্লাস শুরু করব এখন। সো আজকে আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস এবং ভাইয়ার সাথে এই কোয়ার্টারেরও লাস্ট ক্লাস, এবং ফিজিক্সের সম্ভবত পরমাণুর মডেল চ্যাপ্টার 9 যেটা, এটা জিমি ভাইয়ের সাথে আপনারা করতেছেন। ওইটা হয়তো আরো 1-2টা ক্লাস মেবি বাকি আছে। এটাও খুব দ্রুত 2-3 দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আশা করতেছি। সো পরের মনে হয় সম্ভবত জুলাইয়ের 2 তারিখ থেকে আপনাদের ওরিয়েন্টেশন, তারপর 1 সপ্তাহ মেবি ব্রেক দিয়ে আপনাদের কোয়ার্টার 5 এর ক্লাস শুরু হবে। সো ফার আমি যতটুকু জানি। তো আজকের ক্লাসে অ্যাডভান্স প্রবলেম সলভিং আমরা একটু দেখি যে অ্যাডভান্স প্রবলেম আমরা আসলে কি কি জিনিস দেখব। প্রথম প্রবলেমটাই বুয়েট অ্যাডমিশন টেস্ট 2021-22 আসা একটা অঙ্ক। এই প্রথম এত বড় ব্রেক পেলাম। আসলে আমিও অনেকক্ষণ ধরে পড়াচ্ছিলাম, তো পড়াতে পড়াতে ক্ষুধা লেগে গেছে। তো ভাবলাম নামাজও পড়বো, খাবো, দুইটাতে তো ভালো টাইম লাগবে, জন্য ব্রেকের টাইমটা একটু বাড়াই দিয়েছিলাম। ওকে, অনেকে সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আর আপনাদের ওই যে ফিডব্যাক একটা ফর্ম থাকে, এটা একটু কষ্ট করে ফিল আপ করিয়েন। যারা করছেন তারা তো অলরেডি করছেনই। তো আমরা তাহলে একটু দেখি, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আপনাদের আবার 9টায় আরেকটা ক্লাস আছে, দ্যাটস ওয়াই ভাইয়া চেষ্টা করবো 8:30টার মধ্যেই শেষ করে দেওয়ার। এবং এই চ্যাপ্টার থেকে খুব বেশি আহামরি কঠিন অঙ্ক আসে না। আমরা যা যা করছি অলরেডি, সিকিউ, তারপর হচ্ছে প্রবলেম, এই সেই মিলে অনেক অঙ্ক করে ফেলছি, এগুলাই এনাফ। তাও আরো কয়েকটা হাতে গোনা যদি 4-5টা অঙ্ক দেখতে পারি বাকি 1 ঘন্টায়, তাহলে তো আরো ভালো প্রিপারেশন হয়ে গেল। তো আমরা একটু দেখি, বিগত বছরে 2021-22 বুয়েট অ্যাডমিশন টেস্টে একটা অঙ্ক আসছিল। অঙ্কটা হচ্ছে ইয়ঙ্গের দ্বিতীয় পরীক্ষায় ব্যবহৃত এত তরঙ্গ দৈর্ঘ্য, তার মানে হচ্ছে ল্যামডা দিয়ে দিছে। তরঙ্গ দৈর্ঘ্যে আলো প্রয়োগ করা হলো, চিরদ্বয়ের মাঝে দূরত্ব দিছে 0.1 মিলিমিটার। এই যে 0.1 মিলিমিটার, এটা কিসের ভ্যালু দেওয়া? এ দেওয়া। 0.1 মিলিমিটার, এটা হচ্ছে আমার এর ভ্যালু দেওয়া। চিরগুলো থেকে পর্দার দূরত্ব 2 মিটার, এটা হচ্ছে আমার ডি দেওয়া। 1 নম্বরে যেটা আমাকে বের করতে বলছে সেটা কি? সেটা হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরা দূরত্ব কত? অনেক কঠিন প্রশ্ন, দেখছেন? এত কঠিন কোশ্চেন আপনি আর পারেন? কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরা কতটুকু হাইটে সেটা বের করতে বলতে। তো সূত্র কি? এন ল্যামডা বি ডিভাইডেড বাই এ। তাহলে এন কত? দশম। দেখেন খেয়াল করে, দশম উজ্জ্বল ডোরা, তার মানে এন ইকুয়ালস টু হচ্ছে 10। তো আমি 10 বসাবো। ল্যামডা, ল্যামডা কত? 5000, 10⁻⁻10। ডি, ডি হচ্ছে 2 ডিভাইডেড বাই এ। এ কত? 0.1 মিলিমিটার, দ্যাট মিনস 10⁻⁻3। তো সবকিছু জানি, এখান থেকে আমরা সলভ করলে মানটা পেয়ে যাব। দেখি কত আসে। 0.1 আসে। ওকে, তো আমরা একটু দেখি। 10 5000 10⁻²2 ডিভাইডেড বাই 0.1 10⁻³ ওকে, তো আমার অ্যান্সারটা চলে আসে 0.1 মিটার। সো আমরা প্রথমটা কিন্তু সাকসেসফুলি বের করে ফেললাম যে আমাদের 1 নাম্বারটার অ্যান্সার হচ্ছে 0.1 মিটার। অনেকে আমার সাথে করে ফেলতে পারছেন, আপনাদেরকে কংগ্রেচুলেশনস। তাহলে চলেন এবার 2 নাম্বার অংশটাতে যাই। 2 নাম্বার প্রবলেমটা কি? দশম উজ্জ্বলতার কৌণিক অবস্থান বের করো। দশম উজ্জ্বলতার কৌণিক অবস্থান বের করো। তো 2টা ওয়েতে করা যায়। আমরা 2টা মেথডে দেখবো। একটা হচ্ছে যে ধরেন আমরা যে সিস্টেমটা জানি, সিস্টেমটা কিরকম থাকে? এই তো ব্যতিচার, 2টা ডোরা। সো এইখানে ধরেন হচ্ছে আপনার কেন্দ্রীয় উজ্জ্বল ডোরা থেকে দশম উজ্জ্বল ডোরাটা তৈরি হয়েছে। সো এইটুকু হচ্ছে এক্স এন, আর এই দূরত্বটাকে আমরা পর্দা দূরত্ব ডি বলে থাকি। এই অ্যাঙ্গেলটা আমরা অলরেডি বের করছি, তাই না? এই অ্যাঙ্গেলটা আমরা অলরেডি বের করছি। সরি, এই অ্যাঙ্গেলটাকে আমরা বের করছি, এই অ্যাঙ্গেলটা আমরা বের করি নাই। আচ্ছা, সমস্যা নেই, বের না করলেও এটা করা যাবে। কৌণিক অবস্থান থিটা, সেটাই আমাকে বের করতে বলছে। তাহলে খেয়াল করেন, আমরা বলতে পারি কি ট্যান থিটা, সেটা আসলে কি এক্স এন ডিভাইডেড বাই ডি। আমরা এক্স এন বের করছি, ডি দেওয়া আছে, তাহলে এখান থেকে ট্যান থিটা বের করা যাবে, সেখান থেকে থিটাটা বের করতে পারবো। তো থিটা হচ্ছে ট্যান ইনভার্স এক্স এন ডিভাইডেড বাই ডি। তাহলে আমরা কত পাই? ট্যান ইনভার্স এক্স এন কত পাইছিলাম? 0.1। ডি কত পেয়েছিলাম? ডি দেওয়া ছিল হচ্ছে 2 মিটার। তাহলে এখান থেকে আমরা অ্যাঙ্গেলটা বের করে ফেলতে পারবো। 2.86 আসে সম্ভবত, অনেকে কমেন্ট করছেন। হ্যাঁ, সেরকমই আসছে, 2.86, 24 এত ডিগ্রি। সো দিস ইজ ওয়ান ওয়ে টু ডিটারমাইন দিস ভ্যালু। আরেকটা ওয়েতে আপনি করতে পারেন।
সেটা হচ্ছে আমরা এই জিনিসটা জানি, মনে আছে কিনা আপনাদের, a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। এখান থেকে আপনি থিটা বের করতে পারেন sin ইনভার্স n ল্যামডা ডিভাইডেড বাই a। sin ইনভার্স যেহেতু দশম উজ্জ্বলের জন্য কাজ করছি, n হচ্ছে 10, ল্যামডা আমরা পেয়েছিলাম 5000 অ্যাংস্ট্রম, ডিভাইডেড বাই a আমরা পেয়েছিলাম 0.1 মিলিমিটার। এটা দিয়ে করলেও কিন্তু আপনার সেম অ্যান্সার পাওয়া উচিত। সাইন ইনভার্স আমরা তাহলে কত পাচ্ছি, ল্যামডা 5000 10 টু দি পাওয়ার মাইনাস 10, 0.1 10 টু দি পাওয়ার মাইনাস 3, সেম অ্যান্সার 2.8659। ওইখানে কত আসছিল, সো 2.86 রাখলেই হবে, দশমিকের পর তো হালকা একটু চেঞ্জ আসবে, সমস্যা নেই। সো দেখেন দুইবারই কিন্তু সেম আসছে। সো আমি এই ওয়েতে করি বা এই ওয়েতে করি, দুইটাই রাইট। তা যেই ওয়েতে খুশি সেই ওয়েতে আপনি করতে পারেন। জাস্ট ওই দশমিকের পর 2-3 ঘর পর যে হালকা একটু চেঞ্জ আসবে ওটা ম্যাটার করে না। দুইটা যে কোনটাই করেন না কেন, দুইটাই আপনার ওকে। তাহলে এই প্রবলেমটি আমরা ধরতে পারছি। তাহলে যারা মনে করতেন যে ভাইয়া আমার দ্বারা কিছু হবে না, আমি ভালো করতে পারবো না, বোর্ডের প্রশ্ন সলভ করে দিছি, অ্যাডমিশনের প্রশ্নও সলভ করতেছি, কি মনে হয় এখন? কি মনে হয় যে ভাইয়া আমি তো পারতেছি, এটা মনে হয়? নাকি মনে হয় যে না ভাই সব মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই পারতেছি না? ডান, ডান। থিটার মান 3.18 না, থিটার মান 3.18 হবে না, যে আমি দুই বইতে করছি, দুই বইতেই সেম আসছে, তার মানে অবশ্যই ঠিক আছে। এটা কি বইটার সবচেয়ে সহজ প্রশ্ন না? বইটার অনেক কোশ্চেনই এরকম হয়। বইটা যদি ফিজিক্সের 13টা প্রশ্ন থাকে, অ্যাটলিস্ট 5-6টা প্রশ্ন তো এই লেভেলের থাকবেই, এই ডিফিকাল্টি লেভেল এরকম এরকম 5-6টা প্রশ্ন অ্যাটলিস্ট থাকবে, ঠিক আছে? 3-4টা প্রশ্ন থাকবে এর থেকে একটু ডিফিকাল্ট, মানে হালকা, এটা লেভেল যদি হয় 10-এ 7, ওইগুলো লেভেল হবে 10-এ 8। 2-একটা প্রশ্ন থাকবে যেটা একটু কঠিন, একটু বলতে একটু ভালো পরিমাণ কঠিন, ওই রকম 1-2টা থাকে। সো বুয়েট ইজ নট লাইক ভাই আমি অনেক কঠিন পারবো না ওই রকম প্রশ্ন দিয়ে ভরায় রাখবে, এমন না। সবচেয়ে যেটা হয় যে খুব অল্প সময় থাকে, এত অল্প সময়ের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সব সাবজেক্টের সব ধরনের প্রশ্ন মিলায় ঝিলায় খাতার মধ্যে অল্প স্পেসে কম টাইমে লিখে আসা, এটাই হচ্ছে চ্যালেঞ্জ, ঠিক আছে? ওকে, তাহলে আমরা প্রথমটা করে ফেললাম। আমরা এবার আরেকটা ম্যাথ পড়বো। এই ম্যাথটা আসছিল বুয়েটেই 2018-19 সালে। তো আমরা চলেন দেখি, একটু আগে আমরা কত করলাম, এটা ছিল P21, নাম্বার দিতে ভুলে গেছিলাম, P21 করছি। সো নাও আমরা P22 করব। তো এবার P22, তো বলা হচ্ছে যে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। এটা খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। এই প্রবলেমের সলিউশন অনেক জায়গায় ভুল দেওয়া আছে, সো এটা একটু খেয়াল রাখেন। সো সালমান কি জানি লিংক পাঠাচ্ছেন, এই ধরনের লিংক না পাঠালে ভালো ভাইয়া, এই ধরনের লিংক আর পাঠায়েন না। ওকে, সো আমরা এরপর চলেন P22 যেটাতে ছিলাম, সেখানে বলতেছে ইয়ংয়ের দ্বিচির পরীক্ষায় দ্বিচিরকে এক চির থেকে 5 সেন্টিমিটার দূরে রাখা হলো। এত অ্যাংস্ট্রমের তরঙ্গ দৈর্ঘ্যে সবুজ আলো, দ্যাট মিনস ল্যামডা দিয়ে দেওয়া আছে আমাকে। এক চির থেকে এসে দ্বিচিরকে আপতিত হলো, এক চির থেকে দ্বিচির এত সেন্টিমিটার দূরে পর্দায় রাখলে 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার হলে দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব বের করো। দ্যাট মিনস a ইজ ইকুয়ালস টু হোয়াট, সেটা আমার প্রশ্ন। তো সিস্টেমটা আমরা একটু আঁকি, তাহলে বোঝাটা ইজিয়ার হবে যে কি ঘটতেছে আসলে এখানে। আচ্ছা, সো আমরা একটু ডাটাগুলো দেখি, তাহলে ভালো বুঝতে পারবো। আমাকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে কিরকম, আমাদেরকে যেটা বলা হচ্ছে একটু ওকে, না, সো আমাদেরকে যেটা বলা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য তো দেওয়া আছে। সো এইটা হচ্ছে একটা চির, এই একটা চির থেকে দুই চির, মানে এটা হচ্ছে সিঙ্গেল একটা স্লিট, তার একটু পরে আরেকটা ডাবল স্লিটের অ্যারেঞ্জমেন্ট আছে, এই দুটার মাঝখানে গ্যাপ হচ্ছে 5 সেন্টিমিটার, এটা বলছে। তারপর আবার বলছে এক চির থেকে 205 সেন্টিমিটার দূরে রাখা পর্দা, এই
টোটাল টুকু বলে দিছে 205 সেন্টিমিটার। তার মধ্যে এইটুকু এক চির থেকে দ্বিচিরের দূরত্ব এটা বলছে 5 সেন্টিমিটার। তাহলে দ্বিচির থেকে পর্দার দূরত্ব কি অবশিষ্ট 200 সেন্টিমিটার, বা আমরা বলতে পারি 2 মিটার। এইটুকু তো বুঝলাম, এইটুকু ডান। এবার বলছে 10টি ডোরার ব্যবধান 2 সেন্টিমিটার। তাহলে এখন আমরা দেখি এখান থেকে কি বলা যায়। 10টি ডোরার ব্যবধান কি হবে 10 ইন্টু ল্যামডা ডি বাই এ, এরকম হবে না? তাহলে আমার এই যে 10 ল্যামডা ডি ডিভাইডেড বাই এ, এই ভ্যালুটা কত দেওয়া আছে 2 সেন্টিমিটার বা 2 × 10⁻² মিটার। ডোরা ব্যবধান বলতে কিন্তু ডোরা প্রস্থ বোঝায় না। ডোরা ব্যবধান বলতে পরপর দুইটা উজ্জ্বলের মাঝে গ্যাপ, সেটা বোঝায়। পরপর দুইটা উজ্জ্বলের মাঝে গ্যাপ। তাহলে পরপর এরকম 10টা উজ্জ্বলের মাঝে গ্যাপ, মানে আপনাকে বলাই হচ্ছে 10টা ডোরা ব্যবধান, মানে একটা থেকে আরেকটা, একটা উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল তাদের মাঝখানে একটা গ্যাপ থাকবে, ওই উজ্জ্বল থেকে আরেকটা উজ্জ্বল তাদের মাঝখানে আরেকটা গ্যাপ থাকবে। এরকম 10টা ব্যবধান মিলে হচ্ছে 2 সেন্টিমিটার বা 2 × 10⁻² মিটার। তাহলে এখানে আমরা যদি একটু কাজ করি 10 ইন্টু ল্যামডাটা দেখেন আমাকে দিয়ে দিয়েছে 5100 অ্যাংস্ট্রম। এইটা আমি করে ফেললাম। ক্যাপিটাল ডি কি? আমরা তো কাজ করতেছি আসলে ইয়ং এর দ্বিতীয় সূত্র সবকিছু ইউজ করতেছি, তাই না? এখন আসলে এখানে অ্যারেঞ্জমেন্টটা কি রকম? অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে ভাইয়া যে আমি একটা লাইট নিলাম, এটা হচ্ছে একটা লাইটের সোর্স, ঠিক আছে? এখন এই সোর্সটাই যে এখানে হচ্ছে দুইটা সোর্সে কনভার্ট হবে, এখানে এইটা হয়ে যাবে S1, এইটা হয়ে যাবে S2। ওই যে আমরা ব্যতিচারের সময় বলছিলাম যে যেই দুইটা সোর্স দিয়ে হচ্ছে আমরা ব্যতিচার করব, সেই দুইটা সোর্স অবশ্যই কিরকম হইতে হবে? অবশ্যই সুসঙ্গত উৎস হইতে হবে। সুসঙ্গত উৎস বা কোহেরেন্ট সোর্স হইতে হলে তাদের তরঙ্গ দৈর্ঘ্য সেম হইতে হবে। তো আপনি আলাদাভাবে সেম তরঙ্গ দৈর্ঘ্য জিনিসপাতি উৎপন্ন করা খুবই ডিফিকাল্ট। তো এটা যদি আমার S1 হয়, এইটা S2 হবে। তো এখন দুই S1 এবং S2 দুইজনই সেম তরঙ্গ দৈর্ঘ্যের আলো উৎপন্ন করতেছে, এটা বাস্তব লাইফে সম্ভবত পাওয়া যায় না। এই কারণে করা হয় কি, একটা আলোর সোর্সকেই দুইটা আলোর সোর্সে কনভার্ট করা হয়। মানে একটা আলো দিয়ে প্রথমে এক চিরের মধ্যে দিয়ে পাস করে, ওইটার আলোটা যায়, তারপর দুইটা ছিদ্র বা স্লিট থাকে, ওই দুইটার মধ্যে থেকে দুইটা গৌণ উৎস দুইটা আলাদা আলাদা সোর্স হিসেবে কাজ করে। ফলে এই দুইটা সোর্স অবশ্যই সুসঙ্গত উৎস হয়, যেহেতু তারা একই জায়গা থেকে আসছে, একই উৎস থেকে আসছে, দ্যাট মিনস তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো সেম হয়। তারপর যায় তারা হচ্ছে এই পর্দার মধ্যে ব্যতিচার তৈরি করে, অর্থাৎ এখানে তখন এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটতে থাকে। ঠিক আছে? এখন তাহলে আমাদেরকে ডি দেওয়া আছে, ডিটা আমাদের অলওয়েজ কি থেকে দ্বিচির থেকে পর্দার দূরত্ব, তাহলে এটা কত 200 সেন্টিমিটার বা 2 মিটার। সো আমরা এখানে 2 ইউজ করব। এ তো কত আমি জানি না, বাট এদিকে দেওয়া আছে 2 × 10⁻²। তাহলে এখানে সবকিছু জানি, সলভ করলে আমার এর ভ্যালু কত চলে আসবে? এটাই কি দ্বিচিরের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। তো আমরা সলভ করতেছি। ওকে, তো এটা চলে আসছে 5.1 10⁻⁻4 এত মিটার। ওকে, এই হচ্ছে আমার সলিউশন। তো এইটুকু কারা কারা বুঝতে পারছেন? অলরেডি অনেকে হচ্ছে কমেন্ট করছেন, সেম অ্যান্সার আসছে আপনাদের কমেন্টে। তাহলে আমরা কারা কারা বুঝতে পারছি একটু কমেন্ট করি। আর তো খুব বেশি লাইভ ক্লাস পাবেন না, তাই না? মানে কোয়ার্টার, আরেকটা কোয়ার্টার হলেই শেষ। ওই কোয়ার্টারে আমি অলরেডি দেখলাম, ওই কোয়ার্টার আগামী কোয়ার্টারে আপনাদের সাথে সম্ভবত একটা বা দুইটা চ্যাপ্টার আমার দেখা হবে ইনশাল্লাহ। একটা চ্যাপ্টার থাকবে চুম্বকের, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া, সম্ভবত মানে চ্যাপ্টার 4 যেটা সেকেন্ড পেপারে, তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া রিলেটেড। আরেকটা হচ্ছে থাকবে সম্ভবত জ্যোতির্বিজ্ঞান, মানে একদম শেষ চ্যাপ্টার যেটা 11। তো 11 নাম্বার চ্যাপ্টারটা নিতেও পারি নাও নিতে পারি, শিওর না, বাট ইনশাল্লাহ আল্লাহ পাক বাঁচায় রাখলে চ্যাপ্টার 4 সেকেন্ড পেপারে সেটা ইনশাল্লাহ ভাইয়ার সাথে আপনাদের দেখা হবে। তাহলে 22 নাম্বার প্রবলেম, এটাকে আমরা সবাই ধরতে পারছি? ক্লিয়ার। ওকে, তাহলে এইটুকু ডান। সো আমি আরেকবার একটু ক্লিয়ার করি, ডোরা ব্যবধান বলতে পরপর দুইটা উজ্জ্বল ডোরার ব্যবধান বোঝায়। তো এরকম 10টা ব্যবধান মিলে 2 সেন্টিমিটার। তো এই জন্য
আমার একটা ডোরার ব্যবধান কত, মানে পরপর দুইটা উজ্জ্বলের মাঝখানে যে একটা ব্যবধান, সেই ব্যবধান ল্যামডা ডি বাই এ। তো এখানে 10টা ব্যবধান দেওয়া ছিল, তাই 10 ইন্টু ল্যামডা ডি বাই এ, এই মানটা বলছে 2 সেন্টিমিটার। এইভাবে হচ্ছে পুরো অঙ্কটা আসছে। ঠিক আছে, ওকে। তারপর বুয়েটে 2004-5 সালে একটা অঙ্ক আসছিল, সেই অঙ্কটা আমরা একটু দেখব। অঙ্কটা বলতেছে দুটি সমবর্তক মানে হচ্ছে পোলারাইজার বা হচ্ছে পোলারাইজার অ্যান্ড অ্যানালাইজার এমন ভাবে রাখা হলো যেন দ্বিতীয়টির আলোক অক্ষ প্রথমটির আলোক অক্ষের সাথে 60 ডিগ্রিতে থাকে। কোনো অসমবর্তিত আলো এ সজ্জায় এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের আলোর তীব্রতা অসমবর্তিত আলো তীব্রতার কত গুণ হবে, সেই হচ্ছে আমাদের প্রশ্ন। তাহলে এই জিনিসটা সলভ করা আছে, এটা P23 হবে, তাই না? ভেরি গুড, আমাকে একজন মনে করা দিচ্ছে, ভাই আপনার তো 23 নাম্বার লেখা উচিত ছিল। থ্যাংক ইউ। ওকে, তো তাহলে আমরা একটু খেয়াল করি যে এখানে সিস্টেমটা কিরকম। সিস্টেমটা হচ্ছে সো এদিক দিয়ে আলো আসতেছে, এই আলোর তীব্রতা যদি আই নট হয়, এখানের অক্ষটা ধরেন এইরকম, এদিক দিয়ে যে আলোটা বের হবে এটা তীব্রতা হবে হচ্ছে আই নট বাই 2। আমরা যখন গত ক্লাসের আগের ক্লাসে যখন দেখছিলাম, সেটার মধ্যে 5 নাম্বার ক্লাস ছিল আপনাদের এই চ্যাপ্টারের উপর, পঞ্চম ক্লাস, সেই ক্লাসে আমরা সমবর্তন অবর্তন দুইটা জিনিসই পড়ছিলাম। মোস্ট প্রবাবলি 2 ঘন্টা 50 মিনিটের একটা ক্লাস ছিল। তখন আমরা দেখছিলাম যে ইনিশিয়ালি যে আলোটা ঢুকে ওইটা সবগুলা আলো দুইটা উপাংশে ভাগ হয়, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, মানে আমি এক্স ওয়াই জাস্ট র্যান্ডমলি ধরলাম আর কি। সো এই বরাবর ওয়াই অক্ষ বরাবর সবগুলো আলো বের হয়ে যায়, এক্স অক্ষ সবগুলো আলো ব্লক হয়ে যায়, মানে 50% আলো বের হয়, 50% আলো ব্লক হয়ে যায়। 50% আলো বের হওয়ার কারণে এখান থেকে যখন এখানে আসে প্রথমবার একটা পোলারাইজার অতিক্রম করার পর আমার তীব্রতাটা বা শক্তিটা অর্ধেক হয়ে যায়। তারপর যেটা হয় যে আমার আগে যে এক্সিসটা ছিল তার সাথে যদি থিটা কোণে একটা এক্সিস থাকে বর্তমানে, মানে বর্তমানের এটাকে যদি পোলারাইজার বলে, পোলারাইজার, তাহলে এইটাকে কি বলে, এটাকে বলে অ্যানালাইজার। তো এই পোলারাইজার এবং অ্যানালাইজার মাঝখানে থিটা একটা অ্যাঙ্গেল থাকে। তখন এদিক দিয়ে যে আলোটা বের হয় সেটার বিস্তার, মানে এটার যদি বিস্তার হয়ে থাকে এ, তাহলে এই দিক দিয়ে আপনার বের হবে হচ্ছে এ কস থিটা। এবং আমরা দেখছিলাম এখানে যে আই প্রাইমটা বের হয় সেটা আসলে আই কজ স্কোয়ার থিটা হয়, বা আই এর জায়গায় আমরা বসাইতে পারি আই নট বাই 2 কজ স্কোয়ার থিটা। সো এখন আমরা যদি কাজ করি যে আই প্রাইম বাই আই নট কি, অসমবর্তিত আলোর তীব্রতা, এটা হচ্ছে অসমবর্তিত আলোর তীব্রতা। ঠিক আছে, তো অসমবর্তিত আলোর তীব্রতা আই নট নিচে, উপরে হচ্ছে ফাইনালি যে আলোটা বেরোছে সেটা। তো একটা আরেকটার কত গুণ সেটা আমাদেরকে বের করতে বলছে। তো আমরা এখান থেকে দেখতেছি আই নট বাই 2 কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই আই নট। বুঝতেই পারতেছেন আই নটটা কাটাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে কজ স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 2, বা আমাদেরকে এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত, 60 ডিগ্রি। কজ স্কোয়ার 60 ডিভাইডেড বাই 2, কজ 60 কত, হাফ, তাহলে সেটার স্কোয়ার বাই 2, দ্যাট মিনস 1/8, 1:8। তাহলে এক প্রান্ত দিয়ে পাঠালে অপর প্রান্তের আলো তীব্রতা অসমৃত আলোর তীব্রতার কত গুণ হবে? অ্যান্সারটা হচ্ছে 1/8 গুণ হবে। অ্যান্সারটা হচ্ছে 1/8 গুণ হবে। তাহলে দেখেন এইটা আমরা আশা করি অনেকেই করে ফেলতে পারছি। এইটা কোন সূত্র ইউজ করে হয়েছে কে বলতে পারবেন? এই অঙ্কটা আমরা কোন সূত্র ইউজ করে করছি? এটা হচ্ছে আমরা ম্যালাসের সূত্র ইউজ করছি। ম্যালাসের সূত্র ইউজ করেই কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে, ওকে ডান। তাহলে আমরা 23 নাম্বার প্রবলেমও সবাই করে ফেলতে পারলাম যে এদিক থেকে অসমবর্তিত আলো আসছে,
প্রথমবার পোলারাইজার মধ্যে পার করার পর তার তীব্রতা অর্ধেক হয়ে যায়, তারপর থিটা কোণে যদি অ্যানালাইজার থাকে তাহলে ওইটা দিয়ে পাস করার পর তীব্রতা হয়ে যায় এখানে তীব্রতা ইন্টু কজ স্কোয়ার থিটা, বা শুরুর তীব্রতা I0/2 ইন্টু কজ স্কোয়ার থিটা। তো আমরা একদম ফাইনালের সাথে একদম ইনিশিয়ালের অনুপাত করলাম, অনুপাত করে 1/8 গুণ পাইলাম, মানে জাস্ট 12.5% এনার্জি বের হয়েছে, বাদ বাকি 88.5% এনার্জি হচ্ছে ব্লক হয়ে গেছে। ওকে, ডান। তাহলে এইটুকু শেষ। এবার আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম করব, এটা হচ্ছে P24। P24 এখানে বলতেছে যে 10 মিলি ওয়াট লেজার আছে, তাহলে আমাকে একটা ক্ষমতা দিয়ে দিছে। The light from a 10 milliwatt laser is concentrated on a 2 millimeter square area. তাহলে একটা ক্ষমতা দেওয়া আছে লাইটের, এবং ওই লাইটটা যে কোন সারফেসের উপর পড়তেছে সেই সারফেসের এরিয়া দিয়ে দিছে। দ্যাট মিনস এরিয়া দেওয়া। What is the maximum value of the corresponding sinusoidal electric field? তো ওইটার কারেসপন্ডিং একটা ক্ষমতা, একটা এরিয়া দেওয়া আছে, ক্ষমতাকে এরিয়া দিয়ে ভাগ করলে আপনি একটা তীব্রতা পাবেন। তো ওই তীব্রতার কারেসপন্ডিং তড়িৎ প্রাবল্য কত সেটা বের করতে বলছে। এখন আপনি যদি চিন্তা করেন ম্যাক্সিমামটা বলছে, মানে তড়িৎ প্রাবল্যের ম্যাক্সিমাম ভ্যালু কত আসবে, তো আপনি বলেন ভাইয়া প্রাবল্য তো পড়ছে স্থির তড়িতে, আর এইখানে ভাইয়া আলোর চাপটা তাও ভৌত আলো বিজ্ঞান ব্যতিচার অবর্তন সমবর্তন, তাহলে ভাই কোনটা কি কেমনে হইলো কিছু বুঝলাম না। লাস্টে আবার এপসাইলন নট মিউ এগুলা দেওয়া আছে, তো এগুলো তো আসলে এমনি জানি অমনি জানি। ব্যাপারটা হচ্ছে কি, আমরা আলোর তীব্রতা পড়ছিলাম মনে আছে? তীব্রতা যদি চিন্তা করি, তীব্রতা আই, এইটা পড়ছিলাম এনার্জি ডিভাইডেড বাই এরিয়া ইনটু টাইম। মনে পড়ে এটা, যে আলো একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু শক্তি নিয়ে পাস করে সেটাই আলোর তীব্রতা। শুধু আলো না, যে কোনো তরঙ্গের তীব্রতা। আমরা এই চ্যাপ্টার আগে চ্যাপ্টার 9 পড়ছিলাম, এই কোয়ার্টারে মোস্ট প্রবলি, হ্যাঁ এই কোয়ার্টারে পড়ছিলাম। সো ওই সময় কিন্তু আমরা এই জিনিসটা দেখছি যে I ইকুয়ালস টু E ডিভাইডেড বাই AT। এখন এই যে E বাই T, এটা কি আমরা কি বলতে পারি? পাওয়ার বলতে পারি, আর নিচে তো এরিয়া আছে, এইটা হচ্ছে তীব্রতা। আচ্ছা, এরপর দেখেন আরেকটা জিনিস আমরা পড়ছিলাম, মনে পড়ে কিনা? পয়েন্টিং ভেক্টর আপনারা পড়ছিলেন, এইটা ছিল এই চ্যাপ্টারের একদম শুরুর দিকের জিনিস। পয়েন্টিং ভেক্টর মনে পড়ছে? পয়েন্টিং ভেক্টরটা, পয়েন্টিং ভেক্টরকে আমরা এস দ্বারা প্রকাশ করতাম, এবং পয়েন্টিং ভেক্টর ছিল এরকম 1/μ0 E ক্রস বি। মনে পড়ে? আমি মনে হয় এখনো একমাত্র ব্যক্তি যে ফার্স্ট ইয়ারে আছি, না অনেকেই এখনো ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিচ্ছে, বা এই যে অনেকে 2-3 দিন পরে শুরু করবে, এরকম অনেক আছে। সমস্যা নেই, বাট আপনি কলেজে যে অবস্থানে থাকুক না কেন, যদি আমরা অনলাইন ক্লাসের সাথে মোটামুটি 70-80%ও কাভার করে আসতে পারি, দ্যাটস গুড এনাফ। বাদ বাকি যেগুলো মিস হয়ে গেছে ওগুলা যত দ্রুত সম্ভব কাভার করতে হবে, তাহলেই মোটামুটি অনেক দূর আগায় যেতে পারবেন। আচ্ছা, সো আমরা পয়েন্টিং ভেক্টর এটা দেখছিলাম। পয়েন্টিং ভেক্টরের ম্যাক্সিমাম যদি বলি যে এস অ্যাভারেজ, এস অ্যাভারেজ আপনারা কি জানেন যে এস অ্যাভারেজ এটাই আসলে তীব্রতা। পয়েন্টিং ভেক্টর পড়ার সময় বলছিলাম পয়েন্টিং ভেক্টর আসলে দুইটা জিনিস প্রকাশ করে, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে বের করা। যেহেতু এটা একটা ভেক্টর রাশি, ক্রস গুণনের ফলে একটা ভেক্টর রাশি পাওয়া যাবে। পয়েন্টিং ভেক্টরের দিকটা বোঝায় যে তরঙ্গটা কোন দিকে যাচ্ছে, বা আলোটা কোন দিকে বের হচ্ছে, সেই দিকটা হচ্ছে পয়েন্টিং ভেক্টরের দিক থেকে পাই। আর পয়েন্টিং ভেক্টরের মানটা হচ্ছে আমরা পাই যেটা, সেটা হচ্ছে তীব্রতা। এখন এই মানটা ই আর বি, এটা তো সাইনোসয়েডাল ভ্যালু, ই আর বি এর মানগুলো কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে। সো কোনো একটা মোমেন্টে ই এর ভ্যালু ধরেন 10, তারপর ধরেন হইলো 100, তারপর কমে আবার 50, তারপর 0, তারপর নেগেটিভ। তো ই এবং বি এগুলোর ভ্যালু সাইনের মতো করে বড় ছোট হচ্ছে, এগুলা তো হচ্ছে কমতে থাকে বাড়তে থাকে। সো আমরা যখন এস অ্যাভারেজ বলি তখন আমরা এইভাবে কাজটা করি, 1/μ0 ইন্টু E0/2, মানে E ম্যাক্সিমাম বাই 2 ইন্টু B0/2 ইন্টু সাইন থিটা। নর্মালি কি আসে? নর্মালি হওয়া উচিত ছিল হচ্ছে E0 B0 সাইন থিটা।
এখন ই নট বি নট সাইন থিটা এরকম না লিখে আমরা তো ম্যাক্স অ্যাভারেজটা বের করতেছি। অ্যাভারেজ বের করার সময় যেটা করা হয়, ই নটের অর্ধেক ভ্যালু নেওয়া হয়, সরি ই নটের অর্ধেক ভ্যালু বলতে ই নট বাই √2 নেওয়া হয়। বি নটের অ্যাভারেজ ভ্যালু বলতে বি নট বাই √2 নেওয়া হয়। এখন বলবেন ভাইয়া √2 কেন? কারণ দেখেন সাইন 45 বা কস 45 এগুলো কত 1/√2, ওই কারণে এটা নেওয়া হয়েছে। এখন আরো যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কেন আমি ওইটা নিলাম, কারণ দেখেন আপনারা যখন কাজ করবেন, ধরেন এটা হচ্ছে ই এর ভ্যালু, তো ও ই নট থেকে মাইনাস ই নট এইটুকুর মধ্যে ভ্যালুটা ক্রমান্বয়ে বাড়বে কমবে বাড়বে কমবে এরকম চেঞ্জ হতে থাকবে। সো এক এক সময় ওর ভ্যালুটা এক এক রকম হবে। সো আপনাকে যদি বলা হয় ই নট ই আর এম এস যদি বের করতে বলে, সেটার ভ্যালু আসে ই নট বাই √2। ই আর এম এস যদি বের করতে বলে সেটা হচ্ছে ই নট বাই √2। আপনারা কি আর এম এস ভেলোসিটি কি সেটা কি জানেন? আর এম এস ভ্যালু কি? ভাইয়া কাল থেকে ফার্স্ট ইয়ার ফাইনাল এক্সাম দোয়া চাই, অবশ্যই অনেক দোয়া রইল। অনেক ধন্যবাদ ভাই আমার প্রবলেমটা সিকিউ সলভিং ক্লাসে করার জন্য। ওকে, সম্ভবত আমাকে মেসেজ দিয়েছিল একজন, আমি বলে রাখছিলাম আমার টিমকে যে ওর প্রবলেমের ম্যাথটা যেন হচ্ছে যে সিকিউ সলভিং ক্লাসে অ্যাড করে দেওয়া হয়। আশা করি আপনি সলিউশন পেয়েছেন। আচ্ছা, ওকে, আচ্ছা। প্রাঞ্জল দাস বলছে ভাইয়া আপনাদের গাইডলাইন আর ভালোভাবে সবকিছু গুছিয়ে দেওয়ার কারণে ফিজিক্সে কলেজে টপ করলাম। কমেন্টটা আমার জন্য অনেক 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 ভাল লাগার অনুভূতি। আমার নিজেরও অনেক ভাল লাগে যখন আপনারা ফিজিক্সে অনেক ভালো করেন। আপনারা যখন হচ্ছে ফার্স্ট ইয়ার ফাইনালের রেজাল্ট বা যে কোনো পরীক্ষার রেজাল্ট কার্ড হচ্ছে আমাদের সাথে শেয়ার করেন গ্রুপে বা পার্সোনালি মেসেজ দিয়ে, আমার সর্বপ্রথমে চোখ যায় যে ফিজিক্সে কিরকম করছে, স্বাভাবিক যেটা আমি ফিজিক্সের টিচার। তো ফিজিক্সে যখন ভালো করে দেখি যে কোন স্টুডেন্ট ফিজিক্সে অনেক ভালো করছে, কলেজে টপ রেজাল্টটা সে ফিজিক্সে করে আসছে, তখন এটা অন্যরকম একটা অনুভূতি দেয়। অনুভূতিটা কিরকম? মানে ধরেন সেই পড়ানো শুরু করেছিলাম বুয়েটে রেজাল্ট দেওয়ার আগ থেকে, মানে যখন ইন্টার পরীক্ষা শেষ, অ্যাডমিশন টেস্ট দিলাম, অ্যাডমিশনও শেষ, কিন্তু ধরেন অ্যাডমিশনের কিছু জায়গায় রেজাল্ট দিছে, কিছু জায়গায় রেজাল্ট দেয় নাই, বুয়েটের রেজাল্ট এখনো দেয় নাই। ওই সময় থেকেই পড়ানো শুরু করছি। তখনকার দিনে পড়াশোনাটা ছিল হচ্ছে মানে অন্যরকম একটা অনুভূতি, তাই না? যে আমি এতদিন স্টুডেন্ট ছিলাম, এখন আমি অন্যান্য স্টুডেন্টদেরকে পড়াবো। এবং আমার লাইফের প্রথম স্টুডেন্ট ছিল ইন্টার স্টুডেন্ট। আরো মজার বিষয় বলি, আমি তো আসলে ছোটবেলায় পড়ি নাই, মানে কেজি, নার্সারি, প্লে অনেকগুলা ধাপ আছে না, ওইরকম ধাপগুলা কিছু পড়ি নাই। আমার আব্বা করছে কি, ছোটবেলায় যখন আমার বয়স 5.5 কি 6, ডিরেক্টলি হচ্ছে আমাকে ক্লাস 1 এ ভর্তি করা দিছে। ওই যে প্লে, কেজি, নার্সারি এগুলো বাসায় আম্মু যতটুকু হচ্ছে বই-টই পড়াইছিল, আদর্শ লিপি না কি কি জানি বই আছে, এগুলো পড়াইছে। তো আমি এইজন্য আমার ব্যাচের অন্যান্য স্টুডেন্টদের থেকে আমি আসলে বয়স একটু কম ছিল সবসময়। তো পরে যখন আমি বুয়েটে চান্স পাই এবং প্রথম যখন হচ্ছে টিউশনি করাতে যাই, তো আমি ২ টা স্টুডেন্টকে একসাথে পড়াইতাম। একজন নটরডেমের ছিল, একজন ভিকারুননিসার ছিল। তো ওদেরকে একসাথে পড়াতাম। তো মজার বিষয় হচ্ছে ওরা জাস্ট আমার এক ব্যাচ জুনিয়র। মানে আমি ছিলাম 14 ব্যাচ, ওরা ছিল 15 ব্যাচ। তো আমি যে ১ম দিনই জিজ্ঞেস করছিলাম যে, আ আপনারা মানে আরকি কত সালে জন্ম? মানে যদিও এটা হাত করা কখনোই উচিত না। তো তারা বলল অমুক সালে জন্ম। পরে আমি ক্যালকুলেট করে দেখলাম যে তারা আসলে আমার থেকেও বয়সে বড়। আমি আর সেটা বলি নাই। যেহেতু আমি কেজি নার্সারি এগুলো পড়ে আসি নাই, ওরা পড়ে আসছে। সো আমার এক ব্যাচ জুনিয়র যে সে আসলে বয়সে আমার থেকেও বড় ছিল। এনিওয়েজ এটা একটা মজার ঘটনা ছিল আমার জীবনে। তো তখন আসলে অনেক ভাল লাগা কাজ করত যে আমি আমার সমবয়সী মানুষদেরকে পড়াচ্ছি। ওদেরকে মানে অন্যরকম অনুভূতি। তো আজ যদি আমি ১০ বছর পরে এসে চিন্তা করি, আজকে তো আর আমার ঐরকম অনুভূতিটা আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু এখন আমার কাছে কেন আমি এতদিন পরেও পড়ানোর সাথে যুক্ত আছি, বা কোন জিনিসটা আমাকে এখনো পড়ানোর সাথে কানেক্টেড রাখছে? সো একটা হইতে পারে আমার টোটাল প্রফেশনটাই হচ্ছে পড়ানো। বাট এটা আসলে সত্য না। আমি আ ইঞ্জিনিয়ারিং একটা জবে আছি আলহামদুলিল্লাহ। সাথে, সাথে ওইটার পাশাপাশি আমি পড়াই। পড়ানোটা এখনো আমাকে মোটিভেট করে এবং মোটিভেটটা আমি কখন পাই? যখন আমি দেখি অনেকগুলো মানুষের লাইফে কিছুটা হইলেও চেঞ্জ আনতে পারি। ফিজিক্স এমন একটা সাবজেক্ট, যেই সাবজেক্টটা আপনি যখন ফার্স্ট ইয়ারে পড়া শুরু করেন, শুরুতেই মানুষজন ধাক্কা খায়। এবং এই ধাক্কা মানে কাটিয়ে উঠা খুবই কষ্ট, খুবই ডিফিকাল্ট। আমি এইটা প্রতি বছরই দেখি যে ভাইয়া ফার্স্ট ইয়ার শেষ হয়ে গেছে কিন্তু এখনো ফিজিক্সের নিউটন মেকানিক্স এর কিছুই বুঝি না। এটা অনেক কমন একটা জিনিস। আ সেকেন্ড ইয়ারে উঠে গেছে এখনো ফার্স্ট ইয়ারের অর্ধেক পড়াই শেষ হয়নি। এগুলোও কমন জিনিস। এবং ফিজিক্সে যেই পরিমাণ মাথা খাটানো লাগে একটা অঙ্ক মুখস্থ, মানে কয়টা আপনি মুখস্থ করবেন?
অন্যান্য সাবজেক্টে অনেক কিছু মুখস্থ করে পার পাওয়া যায়। ফিজিক্সে মুখস্থ করে তেমন কিছুই করা যায় না। সো আমি যখন সুযোগ পাই যে অনেক মানুষের লাইফে এই না পারা জিনিসগুলো, কঠিন জিনিসগুলো হচ্ছে সহজে পরিণত করা, সেই সুযোগটা হচ্ছে আমাকে মোটিভেট করে এত বছর পরেও এই একই জিনিস পড়িয়ে যাওয়ার জন্য। সো আগে যেরকম ১ম যখন পড়তাম অনেক কিছু শিখতে হইতো, অনেক কিছু জানতে হইতো। কিন্তু এখন আসলে শিখার আর তেমন কিছু বাকি নাই। প্রতিদিন শিখি টুকটাক। বাট আগে যেরকম অনেক শিখতাম, এখন অনেক শিখার আ সুযোগ হয় না। এখন যাই দেখি ধরেন ক্লাস নিতে হবে ভৌত আলোক বিজ্ঞান। আচ্ছা ঠিক আছে, ভৌত আলোক বিজ্ঞানে কি জানি পড়াবো? ব্যতিচার ঠিক আছে। মানে আগে যেরকম পড়তাম যে আচ্ছা ব্যতিচার সম্পর্কে বাইরের দেশে রাশিয়ার বইতে কি লেখা? সে ফর এক্সাম্পল বা ইন্ডিয়ার বইতে কি লেখা আছে? এই বইয়ে কি লেখা আছে? YouTube এ উনি কি বলছে? এটা কি বলছে? অনেক ঘাটাঘাটি করতাম। তারপর যাই কিছু একটা বের করতাম। তো এখন আসলে আর খুব বেশি কিছু করার নাই। কারণ যা YouTube এ আছে, যা বিভিন্ন বইতে আছে, যা আপনাদের বাংলা বইগুলোতে আছে, কম বেশ টুকটাক সবকিছু দেখা হয়ে গেছে। আরো কিছু থাকতে পারে অদেখা। বাট খুব বেশি কিছু বাকি নেই। দ্যাটস এখন জাস্ট আসা, ঘুম থেকে উঠে চোখ ডলে আ টি-শার্ট পরে দাঁড়ায় যাওয়া। এই। তবে এখনো আমাদেরকে মোটিভেট করে যখন দেখি যে আপনারা কেউ কলেজে টপ করতেছেন। আপনারা কেউ আগে মেসেজ দিলেন, "ভাইয়া কিছুই পারি না, কিছুই বুঝতেছি না।" তারপর আপনি যখন আবার মেসেজ দেন যে, "ভাইয়া আ ভালো আস্তে বুঝতে পারতেছি। আস্তে হচ্ছে শিখতে পারতেছি।" বা আপনারা মেসেজ দিতেন যে, "ভাইয়া অনেক পড়া বাকি আছে।" তাকে কিছু সাজেশন দেওয়ার পর ওইটা অনুযায়ী সে চলার চেষ্টা করছে। কয়দিন পর সেই বলতেছে যে, "ভাইয়া অনেক দূর শেষ করে ফেলছি।" টেস্ট পরীক্ষা পরে সে বলছে, "ভাইয়া টেস্ট পরীক্ষা অনেক ভালো করছি।" বোর্ড পরীক্ষা বলছে, "ভাইয়া কাঁপায় দিয়ে আসছি।" অ্যাডমিশনের পর সে বলতেছে, "ভাইয়া বুয়েটে চান্স পাইছি।" এগুলা যে অনুভূতিগুলা কিরকম মানে আমি আপনাদেরকে বুঝায় বলতে পারব না। আপনারা তো শেষ পর্যায়ে চলে যাবেন কয়েকদিনের মধ্যেই। তো তখন আপনারা আসলে বুঝতে পারবেন যে পড়ানোর এই অনুভূতিটা স্টুডেন্ট যখন ভালো করে, যার অনুভূতি মনে হয় জগতের সবথেকে সুন্দর অনুভূতিগুলোর মধ্যে একটা। আ এটা ফিল করলে বুঝা যায়। আশা করি আপনারাও ফিল করবেন ইনশাআল্লাহ। তো চলেন আমরা অনেক কথাবার্তা বলছি এবং কথা বলাটা দরকারও ছিল বিকজ এই অঙ্কটা একটু ঝামেলার, একটু প্যাচের। সো আমরা একটু বলে নিলাম যে এই আরএমএস, আপনারা ২ জায়গায় পড়বেন। আরএমএস জিনিসটা একটা হচ্ছে ফার্স্ট ইয়ারে চ্যাপ্টার 10 আদর্শ জ্ঞাত যে সিআরএমএস পড়তেন মনে আছে? সিআরএমএস একটা ভ্যালু ছিল। আর আরেকটা হচ্ছে আপনারা নেক্সট কোয়ার্টারে আমার সাথেই পড়বেন ইনশাআল্লাহ। সরি আমার সাথে পড়বেন না। আমি তো চ্যাপ্টার 4 পড়াবো। নেক্সট কোয়ার্টারে চ্যাপ্টার 5 যে পড়াবে তাড়িৎ-চুম্বক আবেশ এবং দিক পরিবর্তী প্রবাহ। এটা আরেকটা চ্যাপ্টার আছে। ওইটাও ম্যাগনেটিজমের চ্যাপ্টার বা চ্যাপ্টার 5। ওই চ্যাপ্টারে যেয়েও আপনারা দেখবেন যে ইআরএমএস কেন E0/√2 হয়? মানে হচ্ছে মেক্সিমাম ভ্যালু বা বিস্তার বাই √2 হয়। ইন্টিগ্রেশন দিয়ে প্রমাণ-টমাণ আছে। সো আমরা এইটার মানে কি? এটার মানে হচ্ছে যখন আপনার E ক্রস B, EB sin থিটা প্রতিটা মুহূর্তেই তো E এর মান চেঞ্জ হচ্ছে, B এর মান চেঞ্জ হচ্ছে, তাদের অন্তর্গত sin থিটাটা চেঞ্জ হচ্ছে। সো এভারেজে কতটুকু করে মান প্রতিটা মুহূর্তে তাদের আছে ওইটা যদি বের করতে হয় তখন আমার E0/√2, B0/√2 এই ভ্যালুগুলা ব্যবহার হয়। এগুলো হচ্ছে ইফেক্টিভ ভ্যালু। তারপর আসেন এই S এভারেজ এটাই আসলে কি বুঝায়? তীব্রতাকে বোঝায়। তাহলে আমরা এখানে তীব্রতার জায়গায় কি লিখতে পারি? ওই যে P/A এই জিনিসটা লিখে ফেললাম। এখানে আমার কি আছে 1/μ0 এটা তো আমি জানি। √2 আর √2 দুইটা গুণ করে কি হাফ হয়ে যাবে। E0 থাকলো। B0 তো সমস্যা কারণ আমি তো E0 বের করতে চাই, তাই না? বা E এর ম্যাক্সিমাম ভ্যালু চাই। মাথায় রাখবেন E max এটাই কিন্তু E0 আমরা এটা একটু মাথায় রাখবো। এই জিনিসটাই আসলে কি E max বা E max equals to E0 এটা মাথায় রাখলেই হবে। তো এখন আরেকটা সূত্র ছিল আপনাদের মনে আছে কিনা? আরেকটা সূত্র ছিল সেটা হচ্ছে আলোর বেগ সেটা হচ্ছে E0/B0 তাহলে এখান থেকে আপনি কি বলতে পারেন E0 is equals to সরি আমাদের লাগবে কি B0 তাই না? B0 সমান আপনি বলতে পারেন E0/C0 এই কথাটা আপনি বলতে পারেন। সো ওইটাই এখানে বসায় দিব। B0 এর জায়গায় E0/C C0 তো আর না শুধু C আর কি। তাহলে আলটিমেটলি দেখেন আমাদের কি রইলো? আমাদের রইলো P/A P কত ছিল 10 মিলিওয়াট 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এবার আসেন এ হচ্ছে 2 মিলিমিটার স্কোয়ার তার মানে 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইকুয়ালস টু 1/μ বা 1/2 মিউ 2 ইন্টু মিউ কত মিউ হচ্ছে 4 পাই 10 টু দি পাওয়ার মাইনাস 7 E0 ইন্টু E0 হয়ে গেল কি E0 স্কোয়ার ডিভাইডেড বাই সি কত 3 10 টু দি পাওয়ার 8 সব কিছু দেওয়া আছে দেখেন এই কোশ্চেনে একটাই জিনিস অজানা সেটা হচ্ছে E0 ফার্স্টে E0 স্কোয়ার বের করবেন তারপর এখান থেকে E0 বের হয়ে যাবে
দেখি আমাদের কত আসে। আমার অলরেডি চলে আসছে 1941, 62 এত নিউটন পার কুলম। আমি বের করে ফেলছি, আপনাদের কি সেম আসছে কিনা ভাইয়াকে জানাতে পারেন। আমার 1941 আসছে। আচ্ছা, ওকে ওকে। এই নট লিঙ্ক এ কিছু আসতেছে না। আচ্ছা, গুগল ফর্মে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা যদি এখান থেকে না আসে তাহলে একটু লিঙ্কটা কপি করে নিয়ে অন্য ব্রাউজার থেকে ওপেন করতে পারেন। মানে আপনি ক্রোম বা অন্য ব্রাউজার যদি ইউজ করেন ওটা থেকে একটু চালাই দেখতে পারেন, তাহলে আই থিঙ্ক অনেকের 1900 শুধু 19 আসছে। So আমি আরেকবার একটু করি। ফার্স্ট অফ 10 10 টু দি পাওয়ার -3 ইন্টু 2 ইন্টু 4 5 ইন্টু 1 10 টু দি পাওয়ার -7 ইন্টু 3 10 টু দি পাওয়ার 8। ওকে, এখানে কিছু একটা ভ্যালু 2 10 টু দি পাওয়ার -6, 2 10 টু -6 কিছু একটা আসলো, তার হচ্ছে রুট না 1941 আসবে। 1941 সেটাই হচ্ছে রাইট অ্যান্সার। ওদের লিঙ্কটা বলে ওপেন হয় না। হচ্ছে ওপেন হচ্ছে না, ওপেন হচ্ছে। আমরা এখান থেকে ট্রাই করে দেখছি, লিঙ্ক ওপেন হয়, নো প্রবলেম। একটু অন্য ব্রাউজার থেকে বা হচ্ছে ওই লিঙ্কটা যদি একটু রিফ্রেশ করেন আই থিঙ্ক ওপেন হয়ে যাবে। তাহলে এই প্রবলেমটা কি সবাই বুঝতে পারছি? এই প্রবলেমটা আই থিঙ্ক সবাই বুঝা গেছে। আমি একটু রিপিট করি। তীব্রতা, তীব্রতা হচ্ছে একক সময়ে একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে কতটুকু এনার্জি পাস হচ্ছে সেটা হচ্ছে তীব্রতা। সো আই ইকুয়ালস টু ই ডিভাইডেড বাই এ ইন্টু টি। তো ই বাই টি একক সময়ে কতটুকু শক্তি, সেটাই হচ্ছে কি ক্ষমতা, পি ডিভাইডেড বাই এরিয়া। আবার আমরা পয়েন্টিং ভেক্টর সম্পর্কে জানি, এটা আমরা প্রথম ক্লাসে পড়ছিলাম, 1/μ0 ইন্টু ই ক্রস বি, ই বি সাইন থিটা এরকম আকারে আসে। সো আমরা যখন অ্যাভারেজ বলবো, এই পয়েন্টিং ভেক্টরের অ্যাভারেজ মান সেটাই আসলে তীব্রতা বোঝায়, এটা আমরা আগে দেখে আসছিলাম। তো অ্যাভারেজ যখন বলবো তখন ম্যাক্সিমাম ভ্যালু √2 অংশ হয়ে থাকে। সো বি এর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে b0/√2, ই এর জন্য e0/√2। সো যেহেতু এই জিনিসটাও তীব্রতা বোঝায়, আবার এই জিনিসটাও তীব্রতা বোঝায়, সো তীব্রতা আই এর জায়গায় p/a, আর এই জায়গায় পুরো জিনিসটা লিখলাম। চ্যালেঞ্জ থেকে যায় এখন b0 নিয়ে। b0 আর c0, b0 এবং e0 এর মাঝে একটা রিলেশন আছে, আলোর বেগ হচ্ছে e0/b0। তো ওইখান থেকে b0 এর ভ্যালু পাইছিলাম e0/c, সেটা ইউজ করছি। এখানে সবকিছুর ভ্যালু দেওয়া ছিল, শুধুমাত্র e0 ছাড়া। এখান থেকে কিন্তু e0 ও হয়ে গেছে। তো e0টাই আমাদের অ্যান্সার, 1941 দশমিক সামথিং এত নিউটন পার কুলম। তাহলে আই থিঙ্ক এইটুকু ডান। সো এবার আমরা একটা ছোট্ট ব্রেক নিব, ছোট্ট ব্রেক নিব, 5 মিনিটের একটা ব্রেক নিব। ব্রেকের মধ্যে চাইলে আপনারা এই প্রবলেমটা একটু ট্রাই করতে পারেন।
আসসালামু আলাইকুম বাচ্চা লোক, ওয়েলকাম ব্যাক টু দ্য ক্লাস। তো আমরা আমাদের অনেকগুলো অঙ্ক করে ফেলছিলাম P24 পর্যন্ত। বেসিক্যালি আমাদের খুব বেশি অঙ্ক বাকি নাই, আরো দুই একটা অঙ্ক করব। সো P25 আমরা হচ্ছে 25 নাম্বার ম্যাথ নিয়ে কাজ করতেছি এখন। সো 25 নাম্বার ম্যাথটা কি বলছে দেখেন, দীপন ক্ষমতা। আগেরটা একটু দেন, আগেরটা দিলে ভালো হয়। তো আগেরটা একটু দেখে নেন। এই চ্যাপ্টারের সব থেকে স্পেশাল অঙ্ক আসলে এটাই ছিল, সুপার ডুপার স্পেশাল যেটাকে বলা হয়। এর আগের অঙ্কটা মনে হয় একটু স্পেশাল ছিল, বাট এটা খুব বেশি স্পেশাল। কোথায় আসছিল এটা? এটা কিন্তু আইওটিতে আসছিল। আর যারা যারা আছেন আর কি, শেষ ক্লাসের স্মৃতি, মানে এই কোয়ার্টারের শেষ ক্লাসের স্মৃতি যদি রাখতে চান, এই ম্যাথটা মেবি আজকের ক্লাসের বেস্ট অঙ্ক। তো এটার সাথে একটা স্মৃতি রেখে দিতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। ওকে, ডান। সো আমরা তাহলে 25 নাম্বারে চলে যাই। বলতেছে দুইটা আলোক উৎস আছে, তাদের দীপন ক্ষমতা। সো আমি ক্ষমতাকে ধরলাম পি দ্বারা রিপ্রেজেন্ট করতেছি। এইটা ধরলাম P1 আর এইটা হচ্ছে P2। তাদের মাঝে একটা ডিস্টেন্স দেওয়া আছে, ডিস্টেন্সটা হচ্ছে কত ভাইয়া? 24 সেন্টিমিটার। সো আমি ধরলাম ডিস্টেন্সটাকে ডি দ্বারা প্রকাশ করলাম। উচ্চদয়ের মাঝে কোনো বিন্দুতে তাদের তীব্রতা সমান হবে। তো ব্যাপারটা তাহলে কিরকম, ধরেন এইটা একটা পাওয়ার সোর্স, মানে লাইট সোর্স, আর এইটা আরেকটা লাইট সোর্স। তাদের মাঝখানে এই ডিস্টেন্সটা দেওয়া আছে ডি, সেটা কিনা 24 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এখন এদের মাঝখানে কোনো না কোনো একটা পয়েন্ট পাওয়া যাবে। ধরলাম এখান থেকে এক্স পরিমাণ দূরে কোনো একটা বিন্দু পাওয়া যাবে, যেখানে এইটার কারণে যে তীব্রতা আসবে, তীব্রতাকে তো আই দ্বারা প্রকাশ করা হয়, এটার কারণে যে তীব্রতা আসবে ওইটার কারণে এক্স্যাক্টলি সেম তীব্রতা আসবে। তো এটা কোন পয়েন্টে ঘটবে সেই এক্স এর ভ্যালুটা বের করাই হচ্ছে আমাদের টার্গেট। এবং এটাও বুঝতে পারতেছেন, একটা যদি এক্স হয় আর একটা হচ্ছে ডি মাইনাস এক্স হবে, তাই না? ওকে, তাহলে আমরা চলেন কাজ করা শুরু করি। অলরেডি তো প্রবলেম গুলো স্টেট করে ফেললাম, এখন আমাদের কাজ করতে হবে। সো আমাদের সলিউশনে যদি যেতে হয়, বলছে তীব্রতা গুলো সমান হওয়া লাগবে। সো I1 ইকুয়ালস টু I2, এটা হইতে হবে। এখন আমরা কি জানি? আমরা জানি তীব্রতা মানে হচ্ছে E ডিভাইডেড বাই AT, এরকম জানি, তাই না? বা আমরা একটু এখান থেকে দেখি, তাহলে বেটার হয়। আমরা জানি I is equals to E divided by AT, এটা তো ট্রু। আবার এটাও জানি যে E বাই টি, এটাকে কি লেখা যায়? পাওয়ার লেখা যায় নিচে, তাহলে এরিয়া পড়ে থাকে। তাহলে পাওয়ার ডিভাইডেড বাই এরিয়া এভাবে লেখা যায়, তাই না? আবার এরিয়া জিনিসটা কত? এরিয়া জিনিসটা হচ্ছে 4 পাই ইন্টু আর স্কোয়ার, মানে সোর্স থেকে কত দূর দূরত্বে আপনি বের করতে চান। সোর্স থেকে যদি আর দূরত্বে আপনি হচ্ছে তীব্রতা বের করতে চান, তাহলে হচ্ছে সোর্সের ক্ষমতা ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা যদি সলভ করি, তাহলে আমাদের কি আসবে? P1 ডিভাইডেড বাই 4 পাই R1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই 4 পাই R2 সেটার স্কোয়ার। এখানে লক্ষণীয় হচ্ছে ভাইয়া 4 পাই এগুলা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আপনার থাকতেছে হচ্ছে ভাইয়া P1, P1 কত? 1 ক্যান্ডেলা। R1, R1টাকে বলা যায় এক্স, তাহলে সেটার স্কোয়ার। R1টা হচ্ছে এক্স, কারণ হচ্ছে কি আমরা P1 সোর্স থেকে এক্স দূরত্ব পরে যে প্রাবল্য বের করছি, দ্যাট মিনস এখানে হচ্ছে R1 ইকুয়ালস টু এক্স। আর P2 সেটার ক্ষমতা দেওয়া ছিল 4 ক্যান্ডেলা, তাহলে R2 কত হবে? 24 সেন্টিমিটার মাইনাস এক্স। আমরা যদি মিটারে প্রকাশ করি তাহলে হচ্ছে 0.24 মাইনাস এক্স সেটার স্কোয়ার। সো 24 সেন্টিমিটার, দ্যাট মিনস 0.24 মিটার। তাহলে এখান থেকে যদি সলভ করি, আমরা এটা বলতে পারি যে এক্স ডিভাইডেড বাই 0.24, বা আমরা দুইটাকেই চাইলে সেন্টিমিটারে রাখতে পারি, এত কষ্ট করা লাগবে না, আমরা সেন্টিমিটারেই রাখি। তাহলে আমার অ্যান্সার গুলো সেন্টিমিটারে আসবে। তাহলে আমি বলতে পারবো এক্স ডিভাইডেড বাই 24 মাইনাস এক্স তার হোল স্কোয়ার, তাহলে চলে আসবে হচ্ছে কি 1/4, এরকম আসতেছে। তাহলে এখান থেকে বলতে পারি আলটিমেটলি এক্স ডিভাইডেড বাই 24 মাইনাস এক্স
রুট করতে হবে, হাফ আসবে। আর এখান থেকে সলভ করলে 2x 24 মাইনাস এক্স, বা এখান থেকে তার আলটিমেটলি বলা যাচ্ছে x ইকুয়ালস টু 24/3, দ্যাট মিনস 8 সেন্টিমিটার। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেছি কিন্তু, যে অতএব 1 ক্যান্ডেলা থেকে 8 সেন্টিমিটার দূরে বিন্দুতে উভয়ের প্রাবল্য সমান, উভয়ের তীব্রতা সমান হবে। কি বলছে জানি, উভয় তাদের তীব্রতা সমান হবে। তাহলে এই প্রবলেমটা আমরা সবাই ধরতে পারছি কিনা? 8 সেন্টিমিটার এক্স্যাক্টলি। তাহলে আমরা আশা করি এই প্রবলেমটা ধরতে পারছি। যারা ধরতে পারছি একটু কাইন্ডলি কমেন্ট করিয়েন যে ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, তাহলে হচ্ছে যে বুঝতে পারতাম। নাইম ইসলাম বলছে ইয়ার চেঞ্জ এক্সামের প্যারা যাচ্ছে ভাই। ওকে, স্বাভাবিক। ইয়ার চেঞ্জ এক্সাম তো আসলে একটু প্যাথেটিক, একটু কষ্ট হয়। ও, নিচের অংশটুকু সম্ভবত দেখা যাচ্ছে না, বিকজ একটা লোগো যাচ্ছে, তাই না? সো আমি একটু ব্যবস্থা করে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন এখন মনে হয় এই বাজে অবস্থা হয়ে গেল। তো পুরোটা না দিয়ে এইটুকু দিই। এবার আশা করি দেখতে পাচ্ছেন ঠিক মতো, তাই না? এবার আশা করি দেখা যাচ্ছে ক্লিয়ার। ওকে, এক্স এর মান ভুল না, এক্স এর মান ভুল না, এক্স এর মান 8 সেন্টিমিটারই হবে। ঠিক আছে, মোহাম্মদ হেলাল উদ্দিন আমাকে কমেন্ট করছেন এক্স এর মান ভুল না, এক্স এর মান ঠিক আছে। আমরা মোটামুটি করলাম তো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু ডান, আমাদের 25 নাম্বার শেষ। আর এখানে এটা তো একটু বেশি উপরে উঠে গেছে। ওকে, সো আমরা এবার পরের ম্যাথটাতে যাচ্ছি। পরের ম্যাথে হচ্ছে যে এটা লাগবে না আপনাদের আপাতত, এটাও লাগবে না, তাও লাগবে না। এটার উপর আচ্ছা, এটা আমরা 26 নাম্বার প্রবলেম করতে পারি। P26, P26। ওকে, তো আমাদের এবারে যে প্রবলেমটা, এই প্রবলেমটা আমাদেরকে বলতেছে পাশাপাশি দুইটি পোলারয়েডের একটি নির্দিষ্ট দূরত্বে সমান্তরালভাবে অবস্থিত, এদের সমান্তরাল সরলাক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। একটি পোলারের উপর অসংখ্য আলো আপতিত হয়ে অন্য পোলার দিয়ে বের হয়, নির্গত আলো তীব্রতা আপতিত তীব্রতার কত গুণ? সো এইটা আমরা অলরেডি করছি, এটা আমাদের ডান। তো এটা আসলে লাগতেছে না, এটা আপনাদের হোমওয়ার্ক বলতে পারি, বিকজ এটা আমাদের ডান। অলরেডি আমরা এই টাইপের অঙ্ক করছি, যে 1/8 আসছে একটা। তারপরে প্রবলেম, এখানে আসলে কোশ্চেনটা পুরোপুরি দেওয়া নাই, সো আমার নিজের থেকে করা লাগবে। তো এবার ভাইয়া একটা অঙ্ক দিচ্ছি, এই অঙ্কটা একটু দেখেন। অঙ্কটা হচ্ছে
সো এইটা একটা স্পেশাল অঙ্ক 26 ব্যাচের 26 নাম্বার ম্যাথ। এটা ভালো প্রশ্ন, এটা দিয়ে সম্ভবত আমরা শেষ করে দিব, কারণ এইটার বাইরে আর খুব বেশি লাগবে না আপনাদের। তো 26 ব্যাচের চতুর্থ কোয়ার্টারের শেষ অঙ্ক, 26 নাম্বার অঙ্ক, ভালো মিলছে। তো আমাদেরকে বলতেছে একটা জায়গায় দুইটা আলোর সোর্স আছে, একটা জায়গায় দুইটা আলোর সোর্স আছে। কমেন্টটা করছিল শ্রাবন্তী হালদার, সুন্দর কমেন্ট, থ্যাংক ইউ আপু আপনাকে। সো দুইটা সোর্স আছে S1 S2, এই দুইটা সোর্স দিয়ে ব্যতিচার ঘটানো হবে। ব্যতিচারের ক্ষেত্রে দুইটা সোর্সের মাঝখানে দূরত্ব যদি a হয়, তাহলে তো আমরা জানি ভাইয়া পথপার্থক্য কি a sin থিটা সেটা হয়, তাই না? কিন্তু আমাদের দেখেন এবারের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আলাদা। নর্মালি কি হয়, দুইটা সোর্স এই লাইন বরাবর থাকে, এখানে পর্দাটা থাকে। কিন্তু দেখেন এখানে সোর্স গুলা এইদিকে, পর্দাটা বা স্ক্রিনটা সেটা হচ্ছে 90 ডিগ্রিতে, তাহলে অ্যারেঞ্জমেন্টটা একটু ডিফারেন্ট। তো এবার যদি আমাকে বলে যে এখানে ওই পর্দার উপর যে কোনো একটা বিন্দুতে আমার পথ পার্থক্য কত, কারণ পথ পার্থক্য কেন ইম্পর্টেন্ট, পথ পার্থক্যের সাথে দশা পার্থক্য রিলেশন আছে, এবং দশা পার্থক্যের উপরই মেইনলি নির্ভর করে ওই বিন্দুতে কি আসলে গঠনমূলক ব্যতিচার তথা উজ্জ্বল আলো পাবো, নাকি ধ্বংসাত্মক ব্যতিচার বা অন্ধকার পাবো। ঠিক আছে, তো আমরা চলেন এখানে যদি একটু কাজ করি। ধরে নিতে হবে প্রথমে যে ভাইয়া এই জিনিসটা দেখেন বুঝেন কিনা আমি একটু বলি। এইখান থেকে আমার এইটুক পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি x2 বললাম, এই ডিস্টেন্সটা আমার x2। আর S1 থেকে P পর্যন্ত যে ডিস্টেন্সটা এটা হচ্ছে x1। আমি একটু লিখে দিই এখানে, এই পাশে লিখি তাহলে আরো বেটার হবে। S1P is equals to x1 আর S2P is equals to x2। তাহলে ডেল করি, মানে x2 আর x1 এর পার্থক্য, দ্যাট মিনস x1 মাইনাস x2। তাহলে এটা কিভাবে বের করব, ওই যে আগে আমরা যেভাবে বের করতাম ঠিক একই ভাবে, অর্থাৎ এখান থেকে একটা লম্ব টানবো। লম্ব টানলে এই যে এইটুকু দূরত্ব এটাই কিন্তু আসবে কি ডেল এক্স। ওকে, তাহলে এইখানে আমরা কি করলাম, এখানে একটা লম্ব টানলে এই অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি। তো আমি যদি এই জায়গাটাকে একটু জুম করে পাশে আঁকি তাহলে দেখেন কি হবে। এখানে আমার S1 ছিল, এই জায়গায় আমার S2 ছিল, এই মাঝখানের দূরত্বটা ছিল হচ্ছে a, মাঝখানের দূরত্বটা ছিল a। আচ্ছা, তারপর আমার কি করা হইলো, এইখান থেকে একটা লম্ব টানা হইলো, এইটা একটা লম্ব, ঠিক আছে। আচ্ছা, তারপর আমার এই যে এইটুকু অংশ এইটুকু হচ্ছে ডেল এক্স। আচ্ছা, এখন লম্বের বিপরীত বাহু এটা কি অতিভুজ না, 90 ডিগ্রি বিপরীত বাহু এটাই কি অতিভুজ। আচ্ছা, অতিভুজটা আমি জানলাম। এখন দেখেন একটু ছোট করে লিখি, এইটা কতটুক কোণ তৈরি করে, এটা হচ্ছে θ2, আর এইটা কতটুকু অ্যাঙ্গেল তৈরি করে, এগুলা হচ্ছে θ1। ঠিক আছে, আমি যদি দুইটার ঠিক মধ্যবিন্দু থেকে নিতাম, একদম দুইটার মাঝামাঝি থেকে যদি আমি নিতাম, এই যে দুইটার মাঝামাঝি থেকে যদি আলোটা যে পড়তো, এই মাঝামাঝি জিনিসটা কত অ্যাঙ্গেল তৈরি করে সেটা হচ্ছে থিটা। এবং আমরা জানি যে θ1, θ2, থিটা এগুলা প্রায় সমান, কারণ থিটার ভ্যালু গুলো যেহেতু খুব ছোট, θ1 θ2 থিটা অলমোস্ট সমান, কারণ এটা খুব ক্লোজ থাকে। তাহলে দেখেন আমরা অলমোস্ট এই অ্যাঙ্গেলটা তো আমার θ1 ছিল বা থিটা ছিল, তাহলে আমি এইখানে একটা কাজ করতে পারি যে এই অ্যাঙ্গেলটা এটাকে আমি থিটা বলতে পারি। তাহলে এটা 90 ডিগ্রি, তার বিপরীত বাহু অতিভুজ, এটা থিটা, তার সংলগ্ন বাহু এটা কি, এটা হচ্ছে ভূমি। থিটা যদি অ্যাঙ্গেল হয় তার সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। তাহলে এইখান থেকে আমরা একটা কাজ করতে পারি না, আমরা বলতে পারি ডেল এক্স, বা আমরা এভাবে বলতে পারি cos থিটা ইজ ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। সো cos থিটা, ভূমিটা কত, ভূমিটা হচ্ছে ভাইয়া ডেল এক্স, এই যে এইটুকু ভূমি, অতিভুজটা কত a। তো এখানে তাহলে আপনার চলে আসবে ডেল এক্স ইজ ইকুয়ালস টু a cos থিটা। সো আগে যেরকম আমরা সব ধরনের রিলেশন কি পড়তাম,
এ সাইন থিটা দিয়ে পড়তাম, তাই না? যে আমাদের ব্যতিচারের ক্ষেত্রে পথ পার্থক্য যেটা সেটা কি আসতো এ সাইন থিটা। এখন আমাদের কি আসবে, এই অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে পথ পার্থক্য আসবে এ কস থিটা। সো এখন আমার তাহলে গঠনমূলক ব্যতিচারের শর্ত কি হবে, যদিও এটা কন্ডিশনে কোশ্চেনে বলি নাই। তো গঠনমূলক ব্যতিচার যদি শর্ত বলে, তাহলে আমি এখানে লিখে দিই, অতএব গঠনমূলক ব্যতিচার সংক্ষেপে লিখলাম, এটা শর্ত হচ্ছে এ cos থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা হবে। আর আমাকে যদি বলে অতএব ধনসাত্মক ব্যতিচার, সেটা কি হইতে হবে, এ cos থিটা ইজ ইকুয়ালস টু 2n - 1 ল্যামডা বাই 2। এইভাবে কিন্তু এখন হইতে হবে। তাহলে ওইটা দিয়ে আমরা বের করব। আমাদেরকে যদি ধরেন বলা হয় যে এ দেওয়া, ল্যামডা দেওয়া, তারপর এন দেওয়া, যে দ্বিতীয় ক্রমের জন্য, টাইম তো আর নাই, শেষ হয়ে গেছে, এই জন্য আমি আর বাড়াবো না। তো 26টা অঙ্ক রেখে শেষ করতেছি, 27 না করি, 26 অঙ্ক দিয়ে শেষ হচ্ছে, একটা স্পেশাল মোমেন্ট হয়ে থাকবে। সো আমাদের অঙ্কগুলা কিরকম হইতে পারে, আমাদের অঙ্কগুলো হইতে পারে যে এই অ্যারেঞ্জমেন্টের জন্য ধরেন বলো যে পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরার কোণ নির্ণয় করো, বা পঞ্চম ক্রমের উজ্জ্বল ডোরার কোণ, এটাই ধরেন কোশ্চেন। তখন আমরা কি করব, n ইকুয়ালস টু 5 বসাবো, ল্যামডা দেওয়া থাকবে, এ দেওয়া থাকবে, আমরা তখন cos থিটা বের করে থিটার ভ্যালুটা বের করব। এইভাবে হচ্ছে আমরা জিনিসগুলো করা সম্ভব। আমাকে বলছে স্ক্রিনশট নিবেন, আচ্ছা ঠিক আছে ভাইয়া, সুযোগ করে দিচ্ছি। তাহলে আমাদের এই ধরনের প্রবলেম যদি আসে আমরা ইনশাল্লাহ সলভ করতে পারবো। এবং আমাদের ক্লাসের সময়ও প্রায় শেষের দিকে চলে আসছে। আজকের ক্লাসের ম্যাথ যেটা লাস্ট ছিল সেটাও আমরা করে ফেললাম। এই চ্যাপ্টারের রেসপেক্টে যদি বলি, এই চ্যাপ্টারে ব্যতিচার থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি, সিকিউ আসবে ইনশাল্লাহ। যদি ব্যতিচার থেকে কোনো কারণে মিস যায়, অপবর্তন থেকে চলে আসবে। সমবর্তনটা মেইনলি হচ্ছে আপনার আসে হচ্ছে কিসের ক্ষেত্রে, এমসিকিউর ক্ষেত্রে। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আমরা যখন অ্যাডমিশনে যাব তখন কিন্তু এই যে আমাদের অন্যান্য যে জিনিসপাতিগুলো থাকে, অর্থাৎ আমরা পয়েন্টিং ভেক্টরের আইডিয়াটা, তারপর ই এবং বি এর মাঝে রিলেশন গুলা, যা যা জিনিস আমরা এই চ্যাপ্টারে সূত্র আকারে দেখছি, ওই ব্যাপারগুলো কিন্তু একটু মাথায় রাখা লাগবে। দিন শেষে বলবো এই চ্যাপ্টারটা অন্যান্য চ্যাপ্টারের থেকে কম্পারেটিভলি সহজ চ্যাপ্টার। আপনি যদি চিন্তা করেন ভেক্টর, নিউটন মেকানিক্স, ওইগুলা যে পরিমাণ প্রেসার গেছে, এই চ্যাপ্টারটা তার থেকে কিন্তু সহজ। সূত্র কম, কিন্তু হচ্ছে সূত্রগুলো একটু ভালো মতো মাথায় রাখা লাগে, নয় হচ্ছে প্যাচ প্যাচ হয়ে যায়। আর লাস্ট অফ অল এই জিনিসটা বলবো যে যদিও আপনার জন্য আলাদা গাইডলাইন সেশন, গাইডলাইন ভিডিও টিডিও যা বানানো হয়েছে, লাইভ ক্লাসের কথাগুলো আসলে অন্যরকম। তো আমি জানি অনেকের ফার্স্ট ইয়ার ফাইনাল প্রায় শেষের দিকে, আবার অনেকের ফার্স্ট ইয়ার ফাইনাল শেষ, সেকেন্ড ইয়ার শুরু হয়েছে। খুব কম মানুষই হয়তো এমন আছেন যারা হচ্ছে শিখর সিলেবাসের সাথে এত স্পিডে আগাইতে পারছেন। অনেকেই হয়তো স্পিডে আগাইতে পারেননি, বাট এইটা আসলে খুব একটা মেজর ইস্যু না। আপনি যদি শিখর সাথে 3টা কেস হইতে পারে, একটা হইতে পারে যে ভাইয়া শিখর সাথে ক্লাস করতে চেয়েছিলাম বাট অনেকগুলো ক্লাস মিস হয়ে গেছে, অর্থাৎ রেকর্ড জমে আছে, এটা একটা কেস হইতে পারে। 2 নাম্বার কেস হইতে পারে যে ভাইয়া শিখর সাথে ক্লাস করছি, কিন্তু শুধু ক্লাসই করা হয়েছে, ওটার প্র্যাকটিসটা আর করা হয়নি। সো অনেক অনেক চ্যাপ্টার, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবগুলো দিয়ে অনেক প্র্যাকটিস করা বাকি রয়ে গেছে। আর থার্ড কেস হইতে পারে যে ভাইয়া আমি শিখর ক্লাসও করছি, প্র্যাকটিসও করছি, হয়তো প্রপারলি না করলে অনেকটুকু করছি, কিন্তু যা করছি সবই ভুলে গেছি, এখন মনে হচ্ছে কিছুই পারি না। মেইনলি আপনাদের যদি 100 জনের মধ্যে 90 জনের প্রবলেম বলি, 90 জনের প্রবলেম এই 3টা প্রবলেমের মধ্যে ঘোরাফেরা খাবে। এবং এটার পক্ষ থেকে বলবো ভাইয়া যে আমরা যেখানেই থাকি না কেন, আমাদেরকে বুঝতে হবে 2টা জিনিস, আমার টার্গেট কি, আমার হাতে কতটুকু সময় আছে, এবং এই 2টাকে বুঝে সেই অনুযায়ী একটা রুটিন করতে হয়। আমার হাতে এখন হচ্ছে যদি জুন শেষ হয়ে যায়, জুলাই থেকে শুরু করে হয়তো ডিসেম্বরে যায় আমার টেস্ট পরীক্ষা, হাতে প্রায় 5 মাসের মতো সময় আছে। তো আই হ্যাভ 5 মান্থস টু স্টাডি। এই 5 মাসে আপনি আগে কি ফেলে আসছেন এটার দিকে খুব বেশি মাথায় না নিয়ে, আমার কি কি সামনে সেকেন্ড ইয়ারে একেবারেই ধরা হয়নি বা শিক্ষতে আগামীতে কোয়ার্টার গুলোতে কি পড়ানো হবে, ওগুলোর দিকে বেশি ফোকাস করাটা জরুরি। তবে হ্যাঁ, কোনো চ্যাপ্টার যদি এমন দেখেন যেটা আগের চ্যাপ্টারের সাথে লিঙ্কড, ওই আগের চ্যাপ্টারটা না পড়ে আসলে এটা বুঝবেন না, তখন হচ্ছে আপনি আগে ওই চ্যাপ্টারটা রেকর্ড দেখে তারপর এটা করে নেওয়াটা বেটার। তো আগামী 4-5 মাসে আপনাদের প্ল্যান হওয়া উচিত এরকম যে আগামী 5 মাসে শিক্ষতে যা যা লাইভ ক্লাসে পড়ানো হবে, আমরা যেহেতু সবাই শিক্ষার সাথে কানেক্টেড আছি, সো লাইভ ক্লাসে যেগুলো পড়ানো হবে সেগুলো আমি ফুললি পড়বো, এমন ভাবে পড়বো যেন ক্লাসের পড়া তো ক্লাসে শেষ হয়, সাথে প্র্যাকটিস গুলা যেগুলো করা উচিত, প্র্যাকটিস বুক বা কোশ্চেন ব্যাংক থেকে, সেটা যেন আমার করা হয়ে যায়।
সাথে আরেকটা কাজ করতে হবে। আগে যে জিনিসগুলো আমি করে আসতে পারি নাই, সেটা প্র্যাকটিস না করে আসা হোক, অথবা চ্যাপ্টার মিস যাওয়া হোক, অথবা রেকর্ড ক্লাস বাকি রয়ে গেছে, জমে আছে। সেই জিনিসপাতিগুলোর ব্যাপারেও আমাকে একটা ডিসিশনে আসতে হবে যে আগামী ৫ মাসে আমি এটলিস্ট আমার জমে থাকা ক্লাসগুলোর 50% বা 40% বা 30% বা ফেলে আসা প্র্যাকটিসগুলোর আমি 30-40% এটলিস্ট শেষ করে ফেলবো। ওটার জন্য একটা আপনাকে রুটিন করতে হবে যে আমার লাইভ ক্লাসের সাথে এই দিন এই আগের অংশগুলো আমি একটু করে শেষ করব। তাহলে দেখবেন আগামী ৫ মাস পর যখন টেস্ট পরীক্ষার মধ্যে আপনি বসবেন, আপনার আগের অনেক কিছুই কিন্তু তখন শেষ হয়ে যাবে। সো তারপর যেটা বাকি থাকবে, টেস্ট পরীক্ষা যা হওয়ার হইছে, পাস করছি আলহামদুলিল্লাহ। টেস্ট থেকে বোর্ড পরীক্ষা পর্যন্ত এটা লাইফের সবথেকে গুরুত্বপূর্ণ টাইম, মোর ইম্পোর্টেন্ট দ্যান অ্যাডমিশন টাইম। কেননা এইখানে আপনি কলেজ থাকবে না। তো কলেজ না থাকার কারণে প্রেশার কমে যাবে। শুধু সারাদিন বই সামনে নিয়ে পড়ার টেবিলে বসে পড়া, এবং সাথে আমাদের লাইভ ক্লাসগুলো থাকবে বা আমাদের এক্সামগুলো থাকবে। এক্সামগুলো দিবেন, পড়বেন। তখন আপনি এই ১.৫-২ বছরে যা মিস গেছে, ওগুলো প্র্যাকটিস করা হোক, লাইভ ক্লাস হোক, ওগুলা দ্রুত গুছায় নিবেন। গুছায় নিয়ে প্র্যাকটিস করে নিজেকে এমন অবস্থায় আনবেন যেন এই ধরনের একটা প্রবলেম দিলে নট অনলি আপনি সলভ করতে পারেন, আপনি দেখা মাত্রই সলিউশন মাথায় আসে এবং আপনি প্রতিটা অঙ্ক ২-৩ মিনিটের মধ্যে খুব দ্রুত সলভ করতে পারেন। সেই অবস্থায় নিজেকে নিয়ে যাবেন। তাহলে এইটুকু করতে পারলে আপনার বোর্ড পরীক্ষা ইজি হয়ে যাবে। বোর্ড পরীক্ষা ভালো করে দিবেন। ইন দ্য মিন টাইম আপনার অ্যাডমিশনের প্রিপারেশন অনেকটুকু আগায় যাবে। জাস্ট বোর্ড পরীক্ষার পর নেক্সট টাইম গুলোতে ৩ মাস পান, ৪ মাস পান, যেইটুকুই সময় পান না কেন, ওইটুকু সময় নিজেকে একটু ঝালাই করে নেবেন। সো দ্যাট অ্যাডমিশনের দিনটা যেন আপনার দিন হয়, অ্যাডমিশন রেজাল্টটা যেন আপনার রেজাল্ট হয়। সো আর কথা বাড়াবো না। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে আপনার সাথে আমার এই কোয়ার্টারের শেষ ক্লাস শেষ হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোয়ার্টারে আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।